আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে জ্যামিতিতে 0 থেকে হিরো হওয়ার পার্ট 3 নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। গত পর্বে আমরা ত্রিভুজ পর্যন্ত পড়েছিলাম। আমি কি বলেছিলাম যে বাহুভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়, আবার কোণভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। আজকে আমরা বাহুভেদে ত্রিভুজের প্রকারভেদ পড়ব। আচ্ছা, বাহুভেদে ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুই পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখন আমি তোমাদের সমবাহু ত্রিভুজকে দেখাবো। প্রথমে আমরা যে কোনো মাপে একটি রেখাংশ আঁকবো। তারপরে আমরা রেখাংশটা যেই মাপে এঁকেছি সেম সেরকম মাপ নিব। এই যে দেখো, এই যে যতটুকু রেখাংশ ততটুকু মাপ নিয়ে আমরা দুইটি বৃত্তচাপ আঁকবো। একটা এই পাশ থেকে আরেকটা এই পাশ থেকে। এখন এই বৃত্তচাপ দুইটা পরস্পর যেখানে ছেদ করে মাঝখানে আমরা কি দিব? আমরা ফোঁটা দিব। এখন হচ্ছে আমরা এই দুটি যোগ করে দিব। তাহলে এটা কি হলো আমাদের? আমরা নাম দিয়ে দিলাম ABC। এটা হয়ে গেল আমাদের একটা সমবাহু ত্রিভুজ। এক্ষেত্রে দেখো, ত্রিভুজের 3টা বাহুই পরস্পর সমান, এই বাহু এই বাহু এই বাহু, এই জন্য এটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। তারপরে আছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই, তাই সমদ্বিবাহু মানে হচ্ছে ওই ত্রিভুজের 2টা বাহু সমান এবং একটা বাহু সমান নয়। তাহলে আমরা কি লিখব? যে ত্রিভুজের 2টি বাহু সমান কিন্তু একটি বাহু অসমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। মানে এই ত্রিভুজের 2টা বাহু সমান হবে, একটা বাহু সমান হবে না। এটা আমরা কিভাবে আঁকবো দেখো। সমদ্বিবাহু ত্রিভুজটা আমরা কিভাবে আঁকবো দেখো। আমরা সেম সমবাহু ত্রিভুজের মতো যে কোনো মাপে আমরা একটি রেখাংশ আঁকবো। এখন সমবাহু ত্রিভুজে আমরা পুরোটার মাপ নিয়েছি, কিন্তু যখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবো আমরা অর্ধেকের বেশি মাপ নিব। এই যে দেখো, এই এই রেখাংশটার অর্ধেকের বেশি, এই যে এতটুকু মাপ নিলাম, ঠিক আছে। এখন সেই মাপে আমরা কি করব? দুইটি বৃত্তচাপ আঁকবো। একটা এই পাশ থেকে আরেকটা হচ্ছে এই পাশ থেকে। বৃত্তচাপ দুইটা কি হয়েছে? পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার মধ্যে আমরা তাহলে কি লিখবো? চিত্রে ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটা হচ্ছে এই 2টা বাহু সমান কিন্তু এই 2টা বাহু অসমান, তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে আসো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মানে হচ্ছে এই ত্রিভুজের একটা বাহু আরেকটা বাহু সমান হবে না, 3টা বাহু আলাদা টাইপের হবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ আমরা কিভাবে আঁকবো দেখো। রেখাংশ আঁকবো, তারপরে কোনো মাপ ছাড়াই আমরা আরেকটি রেখাংশ আঁকবো এবং আমরা এই রেখাংশের সাথে আবার এই এই 2টা বাহু একসাথে মিলিয়ে দিব। তাহলে কি হলো? একটা আরেকটা বাহুর সাথে আরেকটা কোনো মিল নেই, তাহলে এটা হচ্ছে বিষম। তাহলে কি লিখবো? চিত্রে ABC একটি বিষমবাহু ত্রিভুজ। আবার দেখো, কোণভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজটা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজটা হচ্ছে যে ত্রিভুজের 3টি কোণী সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তার সূক্ষ্মকোণী ত্রিভুজটা আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে একটি সূক্ষ্মকোণ আঁকবো, তারপর সেই সূক্ষ্মকোণ থেকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকবো। দেখো কিভাবে আঁকি। আচ্ছা, প্রথমে আমরা একটি সূক্ষ্মকোণ আঁকবো। আমরা কি করব? সূক্ষ্মকোণ আঁকার জন্য আমরা এখানে প্রথমে একটি দাগ দিব যে কোনো। এবার এখানে তোমরা চাঁদার সরল ধারটা বসাবা, বসানোর পরে তারপর তোমরা চাঁদা দিয়ে এখান থেকে যে কোনো সূক্ষ্মকোণের মাপ তোমরা নির্ধারণ করবে, ঠিক আছে। আমি চাঁদা ছাড়া আঁকছি, কারণ 90 ডিগ্রির কমই হচ্ছে সূক্ষ্মকোণ। আর যেহেতু 90 ডিগ্রি হচ্ছে আমাদের সোজা হবে, তাহলে এই পাশে আমরা যতগুলো দিব সূক্ষ্মকোণ। আমি যে কোনো মাপে একটি সূক্ষ্মকোণ আঁকছি। তাহলে এটা হলো একটা সূক্ষ্মকোণ। এখন আমি কি করব? আমি হচ্ছে এই বাহুর সাথে এই বাহুটা আমি মিলিয়ে দিলাম। তাহলে দেখো, আমাদের 3টা সূক্ষ্মকোণ তৈরি হলো। এই যে একটা, এই যে একটা, এই যে একটা। তাহলে আমরা কি জানলাম? যে ত্রিভুজের 3টি কোণী সূক্ষ্মকোণ সেটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে সমকোণী ত্রিভুজ। দেখো, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। তো এই ত্রিভুজটা আমরা কীভাবে আঁকবো? আমরা একটা সমকোণ আঁকবো, তারপর হচ্ছে আমরা সেখান থেকে সমকোণী ত্রিভুজ আঁকবো। আমরা জানি যে 90 ডিগ্রি পরিমাপের কোণই হচ্ছে সমকোণ, আর 90 ডিগ্রি হচ্ছে এভাবে বরাবর। প্রথমে আমরা একটা রেখা আঁকবো, তারপরে বরাবর দিলেই হচ্ছে 90 ডিগ্রি একটা কোণ তৈরি হয়ে যাবে। তো 90 ডিগ্রি কোণ কি? এটা হচ্ছে সমকোণ। তাহলে এই সমকোণ থেকে আমরা এই 2টা বাহু পরস্পর মিলিয়ে দিলে আমাদের তৈরি হয়ে যাবে সমকোণী ত্রিভুজ।
এই যে দেখো, তাহলে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ সেটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। তাহলে কি লিখবো আমরা? চিত্রে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এবার আসো স্থূলকোণী ত্রিভুজে। তাহলে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এটা আমরা কিভাবে আঁকবো? আমরা প্রথমে স্থূলকোণ এঁকে সেটাকে ত্রিভুজ বানিয়ে দেব। আমরা জানি 90 ডিগ্রির চেয়ে বড় পরিমাপের কোণকে বলে স্থূলকোণ, তাই আমরা মাপ ছাড়াই একটি স্থূলকোণ আঁকতে পারি। দেখো, প্রথমে আমরা একটি যে কোনো মাপের রেখাংশ আঁকবো। আর যেহেতু আমরা জানি যে এই বরাবরই হচ্ছে 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির চেয়ে বড় পরিমাপের কোণ হচ্ছে স্থূলকোণ, তাহলে আমরা 90 ডিগ্রি থেকে একটু দূরে আমরা এইভাবে আমরা দাগ দিলাম। তাহলে এটা কি হয়ে গেল? এটা একটা স্থূলকোণ তৈরি হয়ে গেল। এখন স্থূলকোণী ত্রিভুজ আঁকার জন্য আমরা এই যে দুইটা বাহু পরস্পর, এই দুইটা বাহু আমরা মিলিয়ে দিব। এই যে দেখো, আমাদের স্থূলকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল। তাহলে এ বি সি, এটা হচ্ছে আমাদের স্থূলকোণী ত্রিভুজ। আচ্ছা, রেখা, রেখাংশ, কোণ, ত্রিভুজ সবগুলো আমাদের শেষ। এবার ত্রিভুজ আমরা ত্রিভুজ করার আগে কি জানতে চেয়েছিলাম? যে 3টে রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তারপর হচ্ছে ত্রিভুজের প্রকারভেদগুলো আমরা জানলাম। এবার ত্রিভুজের পরে আসি চতুর্ভুজ। চতুর্ভুজ কি? 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। মানে 4টি বাহু দ্বারা আবদ্ধ হলেই হবে, এখানে কোনো মাপ লাগবে না। তার চতুর্ভুজ কি লিখবো? 4টি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তাহলে আমরা 4টি রেখা দ্বারা আবদ্ধ একটি চতুর্ভুজ আঁকলাম। এরপরে চতুর্ভুজ থেকে কি হয়? চতুর্ভুজ থেকে আমরা বর্গে যাব।